আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। লেখা হয়েছে? লেখা হয়েছে? ক্লিয়ার? সন্ধিজাত শব্দ বিশ্লেষণ করলে অবশ্যই আলাদা দুটি অর্থবোধক শব্দ পাওয়া যায়। অবশ্যই দুটি আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। যেমন দেখেন সিংহাসন, সিংহাসন শব্দটা বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সিংহ যোগ আসন। আচ্ছা, সিংহ মানে তো আমরা জানি, আসন মানেও জানি, তার মানে এই শব্দ বিশ্লেষণ করলে কি পাওয়া যাচ্ছে? দুটি আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে না? তাহলে অবশ্যই দুটি আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। যেমন আবার ধরেন বিদ্যালয়, তাহলে কি হয়? বিদ্যা যোগ আলয়। বিদ্যা মানে জ্ঞান, আলয় মানে স্থান, তাই না? আচ্ছা, এইটুকু কি বুঝতে পেরেছি? এবার একটা গল্প বলি, এত পড়ে কি হবে। আমি গ্রাম স্কুলে পড়তাম, গ্রামের একেবারে অজপাড়ায়, তো রোল সবসময় এক হতো। তো বাসায় যখন বলতো যে পড়ো পড়ো, আমি তো ভাই রোল সবসময় এক, এত পড়ে কি হবে, সেই ভাব নিতাম। ওই যে কলার ঝাঁকায় মুই কি হনুরে। তো এই যে ভাবটা যখন নিতাম, তখন বাসায় এসে পড়তাম না। একবার কি হলো, 7 থেকে যখন 8-এ উঠি, রোল হয়ে যায় 3। আমার এক বান্ধবীর হয় 1, মুসলিমা। এখন বাড়িতে খাইতে বসলেও বলে, বসতে বসলেও বলে, মাঠে খেলতে গেলেও বলে, যেখানে যায়, আর বন্ধুরা তো আছে, যে খুব তো ভাব নীতি, রোল তো 1 থেকে 3 হলো। ভাই পুরো 8-এর ক্লাসে শুধু একটা জিনিসই বলছি, 3 সরাও 3 সরাও, এই চিন্তা করছি পুরো 8-এর ক্লাসে। 9-এ গিয়ে আবার রোল 1। আবার একটা বুদ্ধি ইয়া হলো যে ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়ে গেলাম আমি, এইটা দেখি। তাহলে আমি পুরো 8 ক্লাসে কি বলেছি যেন? বলেন, কথা বলেন, কি বলছি? 3 সরাও বলছি, তাই না? আচ্ছা, এখানে 3 স সমান কি? দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, তাই না? এখানে র আছে, র সমান হলো কি? র। আর এখানে ও, ও সমান হলো কি? ও। এই যে 5টা, কোন সন্ধিজাত শব্দের মাঝে যদি 5টা বর্ণ থাকে, শুধুমাত্র তার পরিবর্তে একটা বিসর্গ বসায় দেন, তাহলে আপনার কাজ শেষ, সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। বোঝা গিয়েছে? লেখার দরকার না, আগে বোঝেন, লিখতে হবে না। এখন আমি যখন লিখতে বলবো তখন লিখবেন, ওকে? একটা কথা মনে রাখবেন, বাংলা ভাষায় মোট 1,25,000-এর মতো প্রায় শব্দ আছে। 1,25,000 ব্যবহার করা হয় প্রায় 85,000 শব্দ, কিন্তু এর মধ্যে কিন্তু সন্ধিজাত শব্দ আছে প্রায় 50,000। আপনার কি 50,000 শব্দ মনে রাখা সম্ভব? মনে রাখতে পারবেন? 50,000 শব্দ যদি মনে রাখতে দিই, বলবেন যে থাক, আমার নাতি পুতির সাথে আমি নার্সিং এ পরীক্ষা দিব, এই অবস্থায় চলে আসবে। তাহলে আমরা যদি 50,000 শব্দ না পড়ে 10টা বা 12টা নিয়ম বা কৌশল শিখি এবং 50,000 শব্দের সন্ধি পারি, তাহলে কেমন হয়? তাহলে কোনটা ভালো? 50,000 শব্দ মনে রাখা নাকি 8-10টা কৌশল মনে রাখা? তাহলে আপনারা কোনটা শিখতে চান? সেই কৌশলেরই একটা অংশ এইটা, ওকে? তাহলে আমি কি বললাম? 3 সরাও, 3টা স, দন্ত স, তালব্য স এবং আরেকটা কি? মূর্ধন্য স। বলেন কি? মূর্ধন্য স। রতে র এবং ওতে কি? কোন সন্ধিজাত শব্দের মাঝে যদি এই 5টা বর্ণ দেখেন, এই 5টা বর্ণ থাকে, যখন সন্ধি বিচ্ছেদ করবেন, তা এই বর্ণগুলোর পরিবর্তে জাস্ট একটা বিসর্গ বসায় দিবেন, তাহলেই শেষ। এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখি। কথাবাদ, লেখাবাদ শুধু দেখবেন, আগে বোঝেন। আপনি বুঝে গেলে এই নিয়ম থেকে 1000 আসলেও পারবেন, বাট আপনি লিখে নিয়ে গেলে আপনি যে পারবেন এটা নিশ্চয়তা আছে, তাহলে বুঝতে হবে। আমরা একটু দেখি, বিশ্লেষণ করি। প্রথমত আমরা লিখি মনোহর, দেখি মনোহর, দেখেন লেখাবাদ, ওকে? আবার আমি যদি লিখি অন্তর্গত, অন্তর্গত। আবার আমি যদি লিখি নিশ্চয়। আবার আমি যদি লিখি শিরচ্ছেদ, শিরচ্ছেদ। একটু দেখি, ওকে? আচ্ছা, আমরা এই শব্দটা একটু বিশ্লেষণ করে দেখি প্রথম। হ্যাঁ, তাহলে প্রথম বর্ণটা এখানে কি আছে? ম। ম, ময়ের পরে কি আছে ভাই? এইখানে মূল বর্ণ কোনটা? দন্ত না, আর তার ঘাড়ের উপরে তাকে আশ্রয় করে কোনটা আছে?
তাহলে আপনি এখন ঘাড় ধরবেন, ঘাড়ের উপরে যে আছে নাকি ওই ব্যক্তিটা? ব্যক্তিটা কোনটা বলেন? দন্ত ন। দন্ত ন, ময়ের পরে দন্ত ন, নয়ের পরে এর কাঁধে কি আছে? তাহলে ও কার সমান? ও, তারপরে কি আছে? হ, হয়ের পরে কি আছে? র। কয়টা বর্ণ হলো? কয়টা বর্ণ? কথা বলতে হবে। 5টা বর্ণ। আমাদের মাঝের বর্ণ কোনটা এখানে? ওটা হলো মাঝের বর্ণ। আচ্ছা এবার দেখেন তো, আমি যে শর্তের মধ্যে পড়েছিলাম যে দন্তস্ব, তালব্য, মূর্ধন্য র এবং ও, এই 5টা মাঝে থাকলে তার পরিবর্তে কি বসাবো? তাহলে কি শর্ত অনুযায়ী পেয়েছি? তাহলে কি করব? বসাই দিলাম। এইবার একটু দেখি তাহলে কি হবে বলেন তো। আচ্ছা এইবার আপনাদের যেটা শিখে আসছেন বা আপনাদের যেটা পড়ায় এটা ভুল পড়ায়। আপনারা কি পড়েন? মন বিসর্গযোগ হর, এটা পড়ে আসছেন তো, এটা তো শেখায়। মনে রাখবেন বিসর্গটা যে বর্ণের পরিবর্তে বসে সেই বর্ণের মতো উচ্চারণ হয়। তাহলে এখানে কার পরিবর্তে বিসর্গ বসছে? তাহলে উচ্চারণ বিসর্গটা কেমন হবে? ও এর মতো। যদি দন্তস্বর পরিবর্তে বসতো তাহলে কেমন হতো? দন্তস্ব। যদি র এর পরিবর্তে বসতো? ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে কার পরিবর্তে বিসর্গ বসিয়েছি? তাহলে এটার উচ্চারণ কি হবে? মন। উচ্চারণ কি হবে? মনোযোগ। ভেরি গুড। এবার অন্তর্গত একটু দেখি। আবার লেখাবাদ কিন্তু বুঝবেন। প্রথমে কি? অ, অযোগ কি? দন্তন্য, দন্তন্যের সাথে কি আছে? ত। এবার একটু দেখেন, কার বা ফলে সবসময় পরে বসে, কিন্তু রেপটা যে বর্ণের কাঁধে বসে তার আগে উচ্চারিত হয়। রেপটা যে বর্ণের কাঁধে বসে তার কোথায় উচ্চারিত হয়? তাহলে রেপটা কোন বর্ণের কাঁধে আছে? গয়ের আগে। তাহলে গয়ের আগে উচ্চারিত হবে কি হিসাবে? র হিসাবে। রেপ সমান তো র, তাহলে র। তারপরে কি হবে? গজ ত। আচ্ছা তাহলে এখানে কয়টা বর্ণ আছে? আচ্ছা তাহলে মাঝের বর্ণ কোনটা? ত এবং ত এবং। আচ্ছা এই ত এবং র এর মধ্যে শর্তে কোনটা আছে? কোনটা আছে? কথা বলেন। পেছনে শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যায়? পেছন থেকে শোনা যায়? দেখতে পাচ্ছেন না কেন? তাহলে আমি কি জিন হয়ে অদৃশ্য হবো? আচ্ছা তাহলে দেখেন এখানে কয়টা বর্ণ হলো এবার দেখা যায়? আমি না পড়ে গেলেই হয়। তাহলে এবার কোন জায়গায় বিসর্গ বসাবো? রয়ের জায়গায় না রয়ের জায়গায়? রয়ের জায়গায়। গুড। তাহলে এবার বলেন এটা কি হবে? অন্তর। আবার বলো অন্তর। অন্তর বিসর্গ কার পরিবর্তে বসাইলে? তাহলে কার মতো হবে? তাহলে অন্তর্যোগ কি হলো? অন্তর্যোগ কি হলো? এটা কি বোঝা গিয়েছে? এইটা যেন ভুল করেন না। যদি আপনাদের কেউ বলে এই অন্তর বিসর্গ যোগ্যতা হবে, তাহলে বলবেন আপনি আস্ত ভুল বলছেন। যদি বলে কে বলছে, বলবেন যে সুজন স্যার বলছে। বুঝতে পারছেন? আর হে যত বড় টিচারই হোক না কেন আমার কাছে নিয়ে আসবেন, ওরে আমি 100টা প্রমাণ দেখাবো এবং অথেন্টিক প্রমাণ, যেটা বাংলা একাডেমির। মনে রাখবেন দুনিয়াতে যে বইয়ে যাই আছে না কেন এগুলোর কোনো মূল্য নেই, বাংলা একাডেমিতে যা আছে ওইটাই শুদ্ধ। বুঝতে পেরেছেন? আমি আপনাকে বাংলা একাডেমি পড়াবো। ক্লিয়ার কিনা? এবং এইটাই শুদ্ধ, এইটাই শুদ্ধ এবং এইটাই শুদ্ধ, এছাড়া কোনো শুদ্ধ নাই। কালকে হলো সন্ধ্যাবেলা আড্ডা দিচ্ছিলাম, ইউসিসির একজন টিচার, সিনিয়র টিচার, ক্লাস 9। সে আমার কথা প্রসঙ্গে বলছে ভাই সন্ধিটা কিভাবে হবে বুঝতে পারি না, আমাকে স্টুডেন্টরা। তো আমি বলছি, সে বলছে কোনটা বোঝো না? আমি বললাম, তখন বলতেছে যে এই নি বিসর্গ যোগ স, এটা কিভাবে? নি বিসর্গ আবার কি? তাহলে কখন আমাদের দেখাচ্ছে। আমি বললাম এটার উচ্চারণ এইটা। তখন বলে ভাই সারা জীবন তো এইটাই পড়াই আসছে। এখন আপনাকে যদি আমি ভুল শিখাই তাহলে তো আপনি ভুলই শিখবেন। তাই জন্য যতটুকু শিখবেন সেটুকু কি শিখবেন? শুদ্ধ শিখবেন। এবার নিশ্চয় এটার বিশ্লেষণ করি, সবাই বলবেন আমার সাথে। ওকে, বিশ্লেষণটা নিজে শেখেন, আমি তো আছি। তাহলে প্রথমত কি হবে? এটার উচ্চারণ দন্ত ন। বলেন দন্তিন্ন না, দন্ত ন। কি ন? দন্ত ন যোগ হর্ষই কি? রস্বই ই। এটার উচ্চারণ কি? রস্ব ই। তারপরে কি? তালব্যস্য। তারপরে কি? চ। তারপরে কি? অন্তস্থ। আচ্ছা এখানে কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ। মাঝের বর্ণ কোনটা?
কোনটা? তালব্যস্য। এবার কোন এই সত্যে আছে কিনা? কোন জায়গায় বিসর্গ বসাবেন? তাহলে এটা কেমন হয়ে যায়? নিঃযোগ চয়। নিঃযোগ কেমন উচ্চারণ হলো এটা? তালব্যস্য। কেন? কারণ তালব্যস্যের পরিবর্তে বিসর্গ বসিয়েছি, তাই না? আচ্ছা, এবার শিরচ্ছেদ। শিরচ্ছেদ বানান আপনারা 6 একার দল একেন না, ওইটা কিন্তু ভুল, এটাই শুদ্ধ। আপনাদের কিন্তু বানানের নিয়মে হেইটাই আইব, এটা লিখলে ভালো পেচ্ছেন। এবার এটা শিরচ্ছেদ বিশ্লেষণ করি, কি হবে? তালব্যস্য যোগ রস্বই, বকের মতো ঘাড় লম্বা করবেন, রস্বই, তারপরে কি হবে? র, তারপরে তালব্যস্য, তারপরে স, তারপরে এ, একার আছে না, তারপরে কয়টা বর্ণ আছে? একটু একটু এই জায়গায় একটু মনোযোগ দেন। পেছনে লেহা বাদ দেন, লেহার সময় পাবেন। দেখেন, র এবং তালব্যস্য কিন্তু পাশাপাশি আছে, কিন্তু আমি বলেছিলাম কোথায় থাকবে? মাঝে। মাঝে কোনটা আছে? তালব্যস্য যেহেতু মাঝে আছে, তাহলে কি আমি পাশেরটা নেব? কোনটা নেব? সত্যে আছে, তাহলে কোথায় বসাবেন? তাহলে এটা কি হবে? শিরস যোগ ছেদ। শিরস যোগ। আমার কথা কি বোঝা গিয়েছে? ক্লিয়ার? আসলে পারবেন? এইবার লিখে নেন। আমি দূরে সরে যাই। আগে নিয়মটা সুন্দর করে লিখে নেবেন, হ্যাঁ? যে 3 সরাও দিয়ে এভাবে লিখে বলবেন, এগুলো মাঝখানে থাকলে তার পরিবর্তে বিসর্গ বসাবো। বর্ণগুলো শব্দের মাঝখানে থাকলে তার পরিবর্তে বিসর্গ বসাবো। কি ক্লাস করতেছেন? কি ক্লাস করতেছেন? বাংলা। কি লিখছেন? তারিখ হলো, আপনি এটা কোন সাল? 24 না 2024? 24 সাল মানে ছিল যীশু খ্রিস্টের জন্মের পরে, হ্যাঁ? এই 24 মানে যীশু খ্রিস্টের জন্মের পরে, এখন থেকে 2000 বছর আগে। 2000 বছর আগে কি আমি ছিলাম না আপনি ছিলেন? তাহলে কখনো যখন লিখবেন সালটা কখনো সংক্ষিপ্ত লিখবেন না, পূর্ণরূপে লিখবেন। 2024 পুরোটা লিখতে হয়। এটা বিসর্গ হয়নি তো। বিসর্গ মানে কি? মাঝখানে একটু ফাঁকা থাকবে। লেখা হয়েছে সবার? লেখা হলে কিন্তু আমি করতে দেব। এবার আমি নিজে করতে দেব শব্দ লিখে, যেগুলো আপনাদের করতে হবে। আপনি শুধু শিখে যাবেন, পড়ে যাবেন, শিখবেন না, পরীক্ষা দিবেন না, তাহলে হবে? বাড়ি থেকে এসে কি আপনাদের মন খারাপ যে মেসের যে ডাল খাচ্ছি, মাঝে মাঝে সাঁতার দেওয়া যাবে এই ডাল দেখে? হ্যাঁ, ক্লাস কখন? ক্লাস কয়টায়? 10টায়। এখন কত বাজে? এতক্ষণে ঢাকা দেওয়া যায়? ঢাকা যেতে লাগে 45 মিনিট। হ্যাঁ, বিমানে। লেখা কমপ্লিট? শিওর? এখনো হয়নি? ছবি ওঠায় নাকি মানুষটা? জাতীয় পার্টি? হ্যাঁ, ওইটা বলে আবার দেখা গেল কে কোন দিকে মারলো।
কোনটা শব্দটা ভাঙছেন? কয়টা বর্ণ মোট? 7টা বর্ণের মাঝের কোনটা? তালব বর্ষায় সত্যে আছে, তাহলে ওর পরে তো বিসর্গ বসায় দিচ্ছেন, তাহলে বাকিগুলোর কি কিছু হবে? ওটা তো ওরকমই থাকবে। লেখা হয়ে গেছে? এবার তাহলে আমি লিখতে দেই, এটা মুছে দিলাম। মনোরম, ততোধিক। করতে পারলে ভালো, ওটা করলে আপনি যেন বুঝেন, আপনি বুঝতে পেরেছেন কিনা এটা আমার জানার বিষয়, আর কিচ্ছু না। হ্যাঁ, অনুরূপ, দুরন্ত, দুর্যোগ, নিষ্ঠুর, নিশ্চুপ, নমস্কার, যেটা না পারবেন কোনো সমস্যা নাই, বলবেন, আমি ওটা শেষে সব বুঝিয়ে দিব। তবে মাথায় রাখতে দুটি অংশের কি থাকতে হবে, কিন্তু অর্থ থাকতে হবে, ঠিক আছে? আর একটা লিখে দিয়ে, এটা যদিও বুঝতে পারবেন কিনা আমি জানি না। অহরহ, না পারলে সমস্যা নেই, আমি ঠিক করে দেব। যার হবে একটু বলবেন। হুজুর দেখা যাচ্ছে? ও, আপনারা তো আবার দুস্থদের সেবা করবেন, তাই না? তাহলে দুস্থ, যেহেতু দুস্থদের সেবা করবেন, এটাও করেন তাহলে। কারো হয়ে যায়নি? হয়নি এখনো? এগুলো যদি বোঝা যায় আর কখনো পড়া লাগবে না, বুঝতে পেরেছেন? আপনারা কি এইভাবে পড়তেন? পড়তে তো হবে এইভাবেই, কারণ অল্প পড়ে বেশি মনে রাখতে হবে, বেশি বুঝতে হবে। আফা, মুখ না খেয়ে পড়া খান, হাত না খেয়ে। আপনাদের কিন্তু বিসর্গ সন্ধি থেকে অনেক বেশি প্রশ্ন আসে, একটা আসেই বিসর্গ সন্ধি থেকে। সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, এই কয়টা টপিক থেকে আপনাদের প্রশ্ন আসে খুব। ধ্বনিতত্ত্ব, কারো হইলে বলবেন। এটা কিন্তু এই যে এখানে রেফ আছে, দুর্যোগ,
হয়ে গেছে? দেন। আমি ওইভাবে কিভাবে দিয়েছি অনুরূপ একটা জিনিস দেখেন, যদি আপনি এইভাবে দেন র যোগ হ্রস্ব, আর যদি আপনি এইভাবে দেন র যোগ দীর্ঘ, আমি কিভাবে দিয়েছিলাম তাহলে হ্রস্ব, আর আপনি কি দিয়েছেন দীর্ঘ, তাহলে কি ঠিক হয়েছে? একটা ভুল গেছে, হয়ে গিয়েছে। ওই যার পরে তো বিসর্গ বসাইছেন ওইটা থাক। হ্যাঁ, কোনো সমস্যা নাই, সমস্যা হোক, ওই জন্য তো অনেকগুলো উদাহরণ দেওয়া। জি, সবগুলো তো করতে দিয়েছি। গুড, দুস্থটা করেন নাই। গুড, আফা এখানে মাঝখানে প্লাস না দিলে তো হবে না, তাহলে তো সব ভুল। না না, এইগুলোরতেই তো এটার মাঝখানে প্লাস দেওয়ার কথা না, তাহলে সব ভুল, একটু ভুলে সব ভুল হয়ে গেছে। র রুসু নাই কেন? নত না, দুর্যোগ নত হয় না। কিছু জিনিসই আছে, এটা ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। দন্ত স কেন আবার? বাকি সবার হয়েছে? যার পরিবর্তে আপনি বসাইছেন আবার ওইটা দিলে হবে? জি, হয়নি এটা, এটার পরিবর্তে বসাইছেন, এটার বুঝেন না। আচ্ছা দেখছি আমি ইয়া করে দিই। আচ্ছা ওইটা আমি সব বোঝাই দিব, বসেন, আমি সব বোঝাই দিব। আচ্ছা প্রথমটা আমরা দেখি, একটু মনোযোগ দেন। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিব। আমি এই লেখাটা মুছে দিই, বর্ণ পাঁচটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, সবাই একটু লেখা বাদ দিয়ে এবার মনোযোগ দেন আরো সুন্দর করে। হ্যাঁ, যেন আর বুঝতে কখনো সমস্যা নাই। আমার এতগুলো উদাহরণ দেওয়ার কারণটা কি, দেন আমি চাইলে দুইটা একটা উদাহরণ দিতে পারতাম, আপনাকে দুইটা তিনটার বেশি উদাহরণ দেবে না কেউ। আমি এতগুলো দিয়েছি কেন, যেন আপনারা কখনো এটা নিয়ে প্রবলেম না থাকে। যেটা পড়বো একবার, তার মানে ওইটার ভেতরে ঢুকে যাবো আমরা, যা আছে তারও শেষ করে ফেলবো পড়ে, ঠিক আছে? আচ্ছা, এবার মনোরম শব্দটাকে দেখেন, ম যোগ ন যোগ ও যোগ র যোগ ম, কয়টা বর্ণ আছে? একটু লেখা বাদ দিয়ে এদিকে বুঝি, পাঁচটা বর্ণের মধ্যে মাঝের কোনটা আছে? তাহলে কোন জায়গায় বিসর্গ বসানোর কথা ছিল? তাহলে এটা কি হয়ে যাবে? মনোযোগ রম, মনোযোগ। আচ্ছা এটা হয়েছে কার কার? আচ্ছা হয়নি কার? এটা কার হয়নি? যার হবে না সে নিঃসংকোচে দাঁড়াবেন। আমরা ভুল যত করব তত ভালো শিখবো। তো ভুল হোক, কোনো সমস্যা নাই। আমি কি আপনাদের ভুলে বা ইয়াতে বিরক্ত হয়েছি? তাহলে আপনারা কেন কথা বলবেন না বা ভুলটা শিখবেন না, তাই না? দ্বিতীয়টাতে চলে আসি, ততোধিক, ত যোগ ত যোগ ও যোগ ধ যোগ রস্বই যোগ, কয়টা বর্ণ আছে? মাঝের বর্ণ কোনটা? ও এবং শর্তে কোনটা রয়েছে? কোনটা? তাহলে ওই জায়গায় বিসর্গ বসা দিলে কি হয়ে যাবে?
ভাই অধিক, হ্যাঁ, কারণ দুইটা অংশের অর্থ থাকতে হবে। ততোধিক মানে কি তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি। ধিক মানে হলো ধিক্কার জানানো, এখানে তো কাউকে ধিক্কার জানায়নি, ধিক্কার জানাইছে, তার মানে কি অধিক, যতটা ছিল তার চেয়ে আরো বেশি। আমার কথা কি বোঝা গিয়েছে? বোঝা যায়নি? আচ্ছা, আমি বলেছিলাম কি দুইটা অংশের মধ্যে কি থাকতে হবে? অর্থ থাকতে হবে না? অর্থ থাকতে হবে। এখন ততোধিকের সাথে ধিক্কারের কোনো সম্পর্ক আছে কি? বলেন আছে? আপনি তো এটা বুঝতে পারেন, একটু দাঁড়ান, কোনো সমস্যা নেই। আমি কিন্তু অপমান করার জন্য দাঁড় করাচ্ছি না। প্রথমত আপনি যেন আরো শেখেন, আপনারা যেন শিখেন, আমি কিন্তু কাউকে অপমান করার জন্য দাঁড় করাবো না, যেন আরো শেখেন বোঝেন এই জন্য। তাহলে এখানে দেখেন, এই ততোধিক মানে কি তার যতটুকু ছিল তার চেয়েও বেশি। এখন এই অনেক বেশির সাথে কি ধিক মানে ধিক্কার জানানো, ধিক্কারের সম্পর্ক আছে? আরো ভালো জিনিস না? তাহলে তত মানে কি অনেক, অধিক মানে কি তার চেয়ে, ততর চেয়েও বেশি, অনেকের চেয়েও বেশি, তাই না? আচ্ছা, তাহলে এবার বুঝতে পেরেছেন অর্থ বিশ্লেষণের জন্য আমরা এটা ব্যবহার করলাম। যদি অধিক না থাকে তখন আপনি দিক দিবেন। ক্লিয়ার কিনা? এটা বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? বসেন। এর পরেরটা চলে আসে অনুরূপ। স্বরেও যোগ দন্ত ন যোগ রস্যউ যোগ র যোগ রস্যউ যোগ কয়টা বর্ণ এখানে? কয়টা? আচ্ছা, 6টা বর্ণের মধ্যে দেখেন, আমরা যদি বলে থাকি যে এইটাই দেখেন অনুরূপের জায়গায় রটা কোথায় আছে? মাঝে। রস্য এবং রয়ের মধ্যে কোনটা আছে? আচ্ছা, এইবার আমরা যদি দেখি এইটার পরিবর্তে বিসর্গ বসালাম, তাহলে কি হচ্ছে? অনুর যোগ, অনুর যোগ, এটা কি হবে? উপ, অনুর যোগ উপ। এটা হয়নি কার? এটা কার হয়নি? যার হয়নি তারা হাত তোলেন। আল্লাহ। আচ্ছা, এখানে কয়টা বর্ণ হলো? এখানে কয়টা বর্ণ হলো? 6টা বর্ণের মধ্যে এই দেখেন রস্য এবং র আছে, তাই না? আচ্ছা, রস্য এবং র এর মধ্যে সবচেয়ে কোনটা আছে? র আছে। তাহলে র এর পরিবর্তে তো আমরা বিসর্গ বসাইলাম। র এর সাথে একটা কি ছিল? রস্যও ছিল না? ছিল। তারপরে কি আছে? তাহলে যেহেতু ওইটার পরে তো বিসর্গ বসাইছেন, রস্যর পরে তাহলে পূর্ণ বর্ণ হয়ে যাবে না? নাকি আমি এইভাবে দিব? এরকম দিতে পারবো? হ্যাঁ, রস্যও কি কোন হানে গেছে? শ্বশুর বাড়ি না নানার বাড়ি? তাহলে অনুর যোগ কি হবে? বোঝা গিয়েছে? কারো বুঝতে সমস্যা আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দুরন্ত দ যোগ রস্য যোগ র যোগ আবার দন্তের দংশ ন, কয়টা বর্ণ হলো? মাঝের বর্ণ কোনটা? তাহলে কোন জায়গায় বিসর্গ বসাবেন? তাহলে কি হবে? দুর্যোগ। আচ্ছা, নয়টার কি কোনো অর্থ আছে? নয়টার কোনো অর্থ আছে? আচ্ছা, একটা গান আছে না, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবার থেকে, গান শুনছেন? শোনেন নাই? ব্যাকডেট নাকি ইয়ো ইয়ো? কোনটা? ইয়ো ইয়ো? আচ্ছা, ইয়ো ইয়ো হইলে হবে না। ওই গান আছে দেখবেন, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবার থেকে। কিন্তু খাজা বাবার দরবার থেকে তো কি নিয়ে আসে এটা দেখা যায়? দেখা যায়? দেখা যায় না, অদৃশ্য। তো বাংলা বর্ণের একটা খাজা বাবা আছে, সেই খাজা বাবার নাম কি? অ। সেই খাজা বাবার নাম কি? যেখানে কিচ্ছু নেই সেখানে খাজা বাবা আছে। তাহলে যেহেতু নয়তার অর্থ নাই, তাহলে খাজা বাবা চলে আসবে কোথায়? ওই অর্থ তৈরি করার জন্য। তাহলে দন্তনের তথ্য নাই, আছে? তাহলে এই কারণের আগে একটা খাজা বাবার অ নিয়ে আসলাম। তাহলে এবার অর্থ আসে কিনা? ক্লিয়ার? কারো সমস্যার প্রবলেম আছে? কার হয়নি এটা? হয়নি কার? এবার বোঝা গিয়েছে? অর্থ না থাকলে হবে না, তো অর্থ কি থাকতে হবে। এই জন্য কি করব? অব্যবহার করব। এবার কি বোঝা গিয়েছে? যাদের হয়নি তারা কি এবার বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? প্রবলেমের সমস্যা নাই তো? প্রবলেমের সমস্যা নাই? শিওর? এবার দুর্যোগ দ যোগ রস্য যোগ, রেপটা কার উপরে আছে?
তাহলে জয়ের আগে চলে আসবে র যোগ জ যোগ ও যোগ কয়টা বর্ণ? মাঝের বর্ণ কোনটা? র এবং সত্যে কোনটা আছে? কোন জায়গায় বসাবেন? তাহলে এটা কি হয়ে যাবে? দুর্যোগ। কারণ এইখানে তো রয়ের পরিবর্তে বিসর্গ বসাই দেন, তাহলে দূর হয়ে যাবে। তাহলে দুর্যোগ কি হয়ে গেল? কারণ রয়ের জন্য বিসর্গ বসালে ওকারটা, এই যে জকার থাকে না, জকার গ, এটা হয়নি কার? হয়নি কার? কার হয়নি? যার হয়নি একটু দাঁড়ান কষ্ট করে, যার হয়নি। আচ্ছা, কোনটা বুঝতে পারেন না? পেছনে। এবার বুঝতে পেরেছেন? তাহলে হইল না কেন? দূরের তথ্য আছে, দুয়ের কথা বলছি। ওই এইটা দু না তো, এই দূরের অর্থ আছে, দূরের উচ্চারণ করতেছেন কিসের মতো? রয়ের। তাহলে দূরের অর্থ আছে। ওই গান আছে না, কাছে কিবা দূরে রও, ওই দূর। আচ্ছা, এবার বুঝতে পেরেছেন আপনি কোথায় প্রবলেমটা ছিল এটা বলেন। এবার প্রবলেমটা হচ্ছিল কোথায় এটা? আমি তো ওখানে মানে প্রথমে দুয়ের দু ওর হর্ষণ যে ওখানে হবে ওই জিনিসটা। এবার বুঝতে পেরেছেন? এবার নিষ্ঠুর দন্ত ন যোগ রস্যই, দন্ত ন যোগ রস্যই যোগ মূর্ধন্য স যোগ ঠ যোগ রস্যৌ যোগ কয়টা বর্ণ? মাঝের বর্ণ কোনটা? ব্যাখ্যাটা না, এটার নাম মূর্ধন্য স। এটার নাম কি? ব্যাখ্যাটার দরকার নাই। হ্যাঁ, ওই পাই। এটার নাম মূর্ধন্য স। এটার নাম কি? মূর্ধন্য স। এটা বলে কি? এটার নাম বলে মূর্ধন্য। হ্যাঁ, এটার নাম মূর্ধন্য, আর এটার নাম ব্যাখ্যাটা মূর্ধন্য স নাম মূর্ধন্য স। শোনেন, যখন বরিশাল ক্লাস নিতে যাই, বিশেষ করে তখন ইয়া যদি বলে ধ্বনি তত্ত্ব পড়াইতে গেলে ওরা যে ব্যঞ্জন বর্ণের এমন এমন নাম বলে, আমি মনে করি আমি মনে হয় বাংলাদেশে নাই, আমি সাদের দেশে এসে ক্লাস নিছি। বলে কি হাঁটু ভাঙ্গার দ। একদিন আমারে বলতেছে স্যার হাঁটু ভাঙ্গার দ, আমি এখন খুঁজে বেড়াচ্ছি হাঁটু ভাঙ্গার দ কই না। বুঝতে পারছেন? আর সিলেটে গেলে যে কি বলে ওদের কথাই তো আমি অর্ধেক বুঝি না। কারণ আব্দুল হাই নিজে বলেছে বাংলা ভাষা আহত হয়েছে সিলেট আর নিহত হয়েছে চট্টগ্রাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কয়টা বর্ণ তাহলে? মাঝের বর্ণ কোনটা কোনটা? আবার ব্যাখ্যার মধ্যে মূর্ধন্য স এবং কি? তাহলে সত্যে কোনটা আছে? মূর্ধন্য স। তাহলে কি হবে এটা? নিশ যোগ নিশ যোগ ঠুর, নিশ যোগ ঠুর। বুঝতে পেরেছেন? নিষ্ঠুর। এবার এটা কার হয়নি? নিষ্ঠুর হয়নি কার? যার হয়নি একটু দাঁড়ান কষ্ট করে, ভুল হোক কোনো সমস্যা নেই, বোঝা যাচ্ছে তো? আপনার নাকি হয়নি? দাঁড়ান, হাত তুললেন না, কোনটা বুঝতে পারেন নাই? মানে বিশ্লেষণ করতে। আচ্ছা, বিশ্লেষণ করবেন কিভাবে দেখেন। প্রথমত মূল বর্ণ, মূল বর্ণ, মূল বর্ণের সাথে যে ব্যঞ্জন থাকে, তারপর ওই ব্যঞ্জনের সাথে যে কার থাকে, স্বর থাকে। ওকে, প্রথমত মূল ব্যঞ্জন, যদি ও একা থাকে তো একা, তাহলে মূল বর্ণ, মূল বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বা ব্যঞ্জন, ফলা বা ব্যঞ্জন যোগ কার বা স্বর। বোঝা গিয়েছে? তাহলে আগে দেখবেন কি মূল বর্ণটা যদি একা থাকে একা লিখবেন, তারপরে কি করবেন? ওটার পরে তার সাথে যে ব্যঞ্জন বা ফলা রয়েছে সেটা লিখবেন, তারপরে কার লিখবেন। ঠিক আছে? আর উচ্চারণটা কিভাবে করতেছেন ওই অনুযায়ী বিশ্লেষণ করবেন, তাইলেই হবে। আপনি কোনটা বুঝেন নাই? ঠুর মানে ঠোকরানো, ঠোকরানো, ঠোকরানো। হ্যাঁ, বসেন। এবার নিশ্চুপ দন্ত ন যোগ রস্যই যোগ তালব্য। এই যে এবার আপনি দাঁড়ান। হ্যাঁ, দেখেন এখানে তালব্য ছয়টা রস্য আছে না? তাহলে প্রথমত কি মূল বর্ণ কি? তালব্য স। তারপরে এটার সাথে কি ব্যঞ্জন কোনটা?
তাহলে চ, চ এর সাথে দেখেন এখানে আরেকটা কি আছে, রস্য, কার আছে না, তাহলে রস্য। বোঝা গিয়েছে? তাহলে মূল বর্ণ আগে, মূল বর্ণের পরে ব্যঞ্জন, তারপরে স্বর। ক্লিয়ার? সবাই এটা বিশ্লেষণ শিখছেন তো? ক্লিয়ার? এরপরে দেখেন আছে কি প। এখানে কয়টা বর্ণ আছে? 6টা বর্ণ। মাঝের বর্ণ কোনটা? তালব্য শ এবং শর্তে কোনটা ছিল? তাহলে বসাই দি, তাহলে কি হবে? নিজ যোগ চু। এবার নমস্কার, এটা কার হয়নি? এটা হয়নি কার? দাঁড়ান, সে যার হবে না সে দাঁড়াবেন, কোনো সমস্যা নেই, দাঁড়ান। আপনার না হয়নি, দাঁড়ান। দাঁড়াতে লজ্জা লাগতেছে? এখানে লজ্জা পাওয়ার কিছু আছে? আপনারা যদি সব জানতেন তাহলে কি এখানে আসতেন, নাকি আমি আসতাম? তাহলে আপনি এখানে কিসের জন্য আসতেন? শিখতে। আপনি এখানে কিসের জন্য আসতেন? শিখতে। আপনাকে শেখানোর দায়িত্বটা আমার। দেখেন, নৈতিকতা বিরোধী শুধু এক ক্ষেত্রে হয় না। আপনারা এখানে কেন আসছেন? পড়াশোনা করার জন্য। বাবা মার কাছ থেকে টাকা নিয়েছেন কিসের জন্য? পড়াশোনা করার জন্য। কোচিং এ ভর্তি হয়েছেন, থাকছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আসছেন, এটার খরচ আছে না? এটা কে দিচ্ছে? কিসের জন্য দিচ্ছে? কোন প্রেক্ষাপটে? পড়াশোনার জন্য। আপনি যদি পড়াশোনা না করেন তার মানে আপনি দুর্নীতিগ্রস্ত। আপনি পড়াশোনা না করে যদি খান, ওই খাবারটা আপনার কাছে অবৈধ। আমি এখানে আসছি কি আপনাদের পড়াইতে, পড়ানোর বিনিময়ে কিন্তু আমাকে টাকা দিবে। আমি কিন্তু হাজী মোহাম্মদ মহাসিন না, আমি টাকার জন্যই ক্লাস নিই, এবং টাকা ছাড়া আমি ক্লাস নিই না। খাঁটি বাংলা কথা, বুঝতে পেরেছেন? এখানে রাজশাহীতে আমি থাকি, আমি বাইরে যখন ক্লাস টাইম পার ডে চুক্তি করে যাকে ফোন দেওয়ার সাথে সাথে বলি এত টাকা দিতে হবে, দিতে পারবেন? যদি বলে না না স্যার একটু কমান, তাহলে টাকা বাই বাই, মানে আর আমি কথাই শুনি না। কারণ আমি যে সময় পড়ি আমি খুব কষ্ট করে পড়ছি, যখন থেকে মনে হয়েছে ইনকাম করা শিখছি, আর কখনো কাউরে ছাড় দিইনি, সত্যি বলছি। তবে আমি যখন ইয়া করতাম আমি অনেকের হেল্প করি আমার এলাকায় পড়াশোনার জন্য, তাদের খাতা দেওয়া, তাদের কলম দেওয়া, তাদের প্রাইভেটের টাকা সব আমি দিই আমার এলাকায়। কিন্তু আমি যখন, আমার বাসা নাটোর, কিন্তু যখন আমি পড়াবো, যেটা নাটোর লালপুর, লালপুর আব্দুলপুর, নাটোরে আচ্ছা আচ্ছা, আমাদের পাশেই। আগে সাংসন পরে দেওয়া। আচ্ছা, এখানে দেখেন বর্ণ কয়টা আছে, কোনটা বুঝেন নাই একটু বলেন তো? এটা তো এখনো যায়নি তো, এটার কথা বলছি, এটা বুঝেন, বুঝতে পেরেছেন? জি, সত্যি কি ঠ ছিল? 3 সরাওয়ের মধ্যে দেখেন তো, 3 সরাওটা একটু দেখেন তো, আমি কয়টা বর্ণ বলেছিলাম? কি কি বর্ণ বলেছি? দাঁড়ান, কি কি বর্ণ বলেছিলাম বলেন, জোরে বলেন। এই আস্তে, আপনারা আস্তে, আমি ওনার কথা কিচ্ছু শুনি না। আমি 5টা বর্ণ, দন্তস্বর, তালব্যস্বর, মূর্ধন্যস্বর, র এবং ও, এই 5টা বর্ণ বলেছিলাম। ঠকে ওই 5টা বর্ণের মধ্যে পড়ে, ঠকে 5টা বর্ণের মধ্যে আছে, তাহলে ওইটার পরিবর্তে কেন বসাবো? বসাবো কি? বসাবো না তো, বোঝা গিয়েছে? আচ্ছা, এবার নমস্কার, এবার আসতেছি, বসেন। ন যোগ ম যোগ দন্ত স যোগ প যোগ আ যোগ র, কয়টা বর্ণ? 6টা বর্ণ। এখানে মাঝে কোন বর্ণ? দন্ত স, এবং শর্তে কোনটা রয়েছে? দন্ত স। এই আপনি এবার বুঝতে পেরেছেন? শর্তে অনুযায়ী ওই 5টা বর্ণের মধ্যে দেখছি, তাহলে এখানে কোনটা আছে? দন্ত স এর জায়গায় বিসর্গ যদি বসাই তাহলে কি হবে? নমস যোগ, নমস যোগ কার? এটা হয়নি কার কার? নমস্কারে হয়নি কার কার? দাঁড়ান একটু, দাঁড়ান। জি, কোথায়? দন্ত সহায়কায় আকার আছে না? দন্ত ন ম দন্ত সহায়কায় আকার আর র, তাহলে দন্ত ন ম দন্ত স যোগ ক যোগ আ যোগ র, 6টা বর্ণের মাঝের বর্ণ কি? দন্ত স এবং ক।
তাহলে যেহেতু সত্যের দন্তস্ব আছে তাহলে ওই পরিবর্তে বিসর্গ বসাইলাম, তাহলে নমর বিসর্গ বসাইলাম, তাই না? তারপরে কি থাকে, কার থাকে না? কোনটা বুঝতে আর সমস্যা? এটা আর কারো বুঝতে সমস্যা আছে? ক্লিয়ার? এবার অহরহ, এখানে বর্ণ আছে কয়টা? এটা অনেকেই বুঝেন নাই, এটা অনেকেই বুঝেন নাই, তাই না? আচ্ছা, চারটা বর্ণের মাঝের বর্ণ হয় এবং আর একটা কি, এটা কিন্তু সবচেয়ে বেশি আসে আপনাদের, বুঝতে পেরেছেন? এখন আমরা তো এই র এর জন্য বিসর্গ বসাইলাম, তাই না? র এর জন্য আমরা কি বসাইলাম? একটু না স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার তাহলে দেখেন তো, যোগ হয়ের ক্ষেত্রে দুনিয়াতে কি কোনো অর্থ আছে? হয়ের আছে, কিন্তু হয়ের নাই তো। হয়ের কোন অর্থ আছে? তাহলে আমি বলেছিলাম যখন অর্থ না থাকে তখন কি আসে? খাজা বাবার অ আছে। তাহলে অহর যোগ কি হয়ে যায়? অহ মানে আবার, অহ মানে কি? তাহলে এইবার এটা কি বোঝা গিয়েছে? এটা কিন্তু সবচেয়ে বেশি বার আসে। এই যে ছবি আল্লাহ লিখবেন, ছবি তুললে হবে না, সবকিছু ছবি তুললে হয় না। আচ্ছা, এখানে কয়টা বর্ণ রয়েছে? আমি প্রথমে একটা লাইন বলেছিলাম যে সন্ধিজাত শব্দ যখন আপনি বিশ্লেষণ করবেন দুটি অংশের মধ্যে আলাদা অর্থ থাকবে না? থাকতে হবে তো। হ বর্ণের কি কোনো অর্থ আছে? নাই তো। যেহেতু নাই, আমরা যেমন দুরন্ততে দুর্যোগ অন্ত লিখছিলাম নয়টার অর্থ না থাকার জন্য, তাই না? অন্ত লিখছিলাম অটা। তো এখানে অহর যোগ অহ লিখছি কেন? অহ মানে আবার, কিন্তু হয়ের তো কোনো অর্থ নাই। আর যখন কোনো অর্থ না থাকে পরের অংশে, তখন তার পূর্বে একটা অবশ্যই কি ব্যবহার করব? বোঝা গিয়েছে? ক্লিয়ার কিনা? এবার দুস্থ, এইটা একটা, তাই না? দুস্থ, এটাও কিন্তু আসে। দ যোগ রস্য যোগ দন্তস্ব যোগ কি কয়টা বর্ণ? চারটা। তাহলে কি হবে? দুষ যোগ থ। ওই যে আমরা বলি না আমি তো থ হয়ে গেলাম, থ মানে থামা। এটা একটা বর্ণ হলে অর্থবোধক শব্দ। যেমন ইংরেজিতে পড়ছেন না, আই মানে আমি, আই হলো অর্থবোধক শব্দ, এই থ মানে হলো থামা, তাহলে এটা একটা অর্থবোধক শব্দ। ক্লিয়ার কিনা? কারো সমস্যা আছে? প্রবলেম আছে? নেই তো? লেখে নেন তাহলে। লেখা হয়ে গেছে? সবার লেখা হয়েছে? এবার এই বিসর্গ সন্ধির পাঁচটা ব্যতিক্রম শব্দ আছে যেগুলো আপনারা একটু মুখস্থ করে আমি লিখে দিচ্ছি। ওকে, এই পাঁচটা আপনারা একটু মুখস্থ করবেন তাহলেই হবে। আর এই একটা নিয়ম, নিয়মটা কি পড়লাম বলেন? আমরা বিসর্গ সন্ধির কি নিয়ম পড়লাম? তিন সরাও। তিন সরাওতে কি কি? রতে কি? রতে কি? র। আর একটা কি? ওতে। এই পাঁচটা বর্ণ কোথায় থাকতে হবে? মাঝখানে থাকলে তার পরিবর্তে কি করব? ক্লিয়ার কিনা? আর বিসর্গের উচ্চারণ কেমন হবে? যে বর্ণের পরিবর্তে, শব্দের না, যে বর্ণের পরিবর্তে বিসর্গ বসাবো সেই বর্ণের মতো উচ্চারণ হবে। ক্লিয়ার কিনা? গুড। নীরব, নিরোগ, নিরস, নিরক্ত, নিরন্ধ। একটু দেখেন, এটা কিন্তু ব্যতিক্রম, লিখে নিয়েছেন? ব্যতিক্রম দেখা যাচ্ছে না? দেখা যায় না এবারও? আমি আগে লিখিনি, এবার আপনারা দেখছেন না নাকি? মিহির যোগ রব, নিযোগ রোগ, যোগ রস, নিযোগ রক্ত, নিযোগ রন্ধ। দেখেন, ব্যতিক্রম কি কখনো নিয়মের মধ্যে হয়? না। ব্যতিক্রম মানেই ব্যতিক্রম। এই কয়টা একটু মুখস্থ করবেন, এই পাঁচটা। তাহলে দুইটা জিনিস, এই ব্যতিক্রম কয়টা আর এই নিয়মটা তিন সরাও, তাহলে আর জীবনে কখনো সমস্যা হবে না বিসর্গ সন্ধি নিয়ে। যদি তিন সরাওটা মনে রাখেন, পৃথিবীর যে প্রান্ত থেকে যখন যেখান থেকে আসুক সেটাই পারবেন। পারবেন না? জি, হ্যাঁ।
নিরন্ধ, নিরন্ধ, র দন্ত নয় হয়, নিরন্ধ। নিরক্ত, নীরব, নিরোগ, নিরস। ভাই ব্যতিক্রম এইটা, হ্যাঁ, দীর্ঘয়ের পরে যদি র থাকে তাহলে দীর্ঘইটা রস্বই হয়ে যাবে বিসর্গ সন্ধিতে, ঠিক আছে? জি জি, ধ ধ দ ধ, ধান লেখেন না, ওই ধানের ধ, এই যে এইটা এইটা ধ লেখেন না, এইটা ধানের ধ, মুছে দিব। এবার আমরা একটু ব্যঞ্জন সন্ধির কিছু জিনিস পড়ি। হ্যাঁ, ব্যঞ্জন সন্ধির নিয়ম কয়টা জানেন? 60টার মতো আছে। পড়বেন? আমরা অত কেন পড়বো, আমরা অল্প পড়বো। অল্প পড়ে যদি সব পারা যায় তাহলে অল্প পড়বো না বেশি? অল্প পড়বো। আমরা 6টার মতো নিয়ম পড়লে দুনিয়ার সব ব্যঞ্জন পারবো। তাহলে এটাই পড়া উচিত নাকি 60টা? কি বলছি, কৌশলী হতে হবে, যত কৌশলী তত সফলতা, তবে শর্টকাট নয়। শর্টকাট কিছু পড়বেন তো মরবেন, মাথায় রাখবেন। আচ্ছা, ব্যঞ্জন পড়ি একটু। হ্যাঁ, ব্যঞ্জনের 1 নম্বর, আমি প্রথম কথাটা কি বলেছিলাম এটা মনে আছে কিনা? দুটি অংশের মধ্যে কি থাকে? সন্ধিজাত শব্দ বিশ্লেষণ করলে দুটি অংশের মধ্যে কি থাকে? সবাই একবার জামাতে দাঁড়ান। এটাকে বলা হয় মানজা থেরাপি, বুঝতে পারছেন? কেননা দীর্ঘ সময় বসে থাকলে ওঠার পরে ঈদের দিন আনন্দ লাগে না? এটা মানজা থেরাপি। প্রয়োজনে ওই যে অ্যাড দেখায় না একটা ছোট বাচ্চাদের, এপাং ওপাং দোপাং, তাহলে এটাও করতে পারেন। কারণ একজন মানুষের কোন দিকে মনোযোগ সর্বোচ্চ 21 মিনিট পর্যন্ত থাকে। আপনারা সায়েন্সের না, আপনাদের এটা জানার কথা। সন্ধি বিচ্ছেদের সময়, সন্ধি বিচ্ছেদের সময় এই বর্ণগুলোর পরিবর্তে ময় হস বসে। কোন সন্ধিজাত শব্দ মাঝে ও, ইয়, মূর্ধন্য ণ, দন্ত ন, ম এবং অনুস্বার থাকলে সন্ধি বিচ্ছেদের সময় এই বর্ণের পরিবর্তে কি বসে? মানে যেটাই থাকুক না কেন তার পরিবর্তে আপনি শুধু কি বসাবেন? ময় হস বসাবেন, তাইলেই হয়ে যাবে। দেখা যায় না? লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? তাহলে কয়টা বর্ণ থাকবে? কি কি বলেন তো? এই বর্ণগুলো থাকলে বিচ্ছেদের সময় এর পরিবর্তে কি বসাবো? ময় হস বসাবো। তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, শঙ্কা, সঞ্চয়, সন্তাপ, সন্ধান, সংরক্ষণ, সংযোগ, ময় হস তো লিখছি, তাহলে সংযোগ কি হয়ে গেল? কা হয়ে গেল। কা মানে কিন্তু কিত, কা মানে কি? কিত। আচ্ছা, এখন আপনারা এখানে কোন কাজের জন্য নিয়োজিত? পড়ার জন্য। তাহলে এটা আপনার কিত। আমি কিসের জন্য? পড়ানোর জন্য। আমি কিত, কা মানে কিত, এই জন্য কা একটা অর্থবোধক শব্দ। বোঝা গিয়েছে? আচ্ছা, এবার আছে কি সঞ্চয়। ইও এবং চ আছে না? ইও থাকলে কি বসার কথা ছিল? ময় হস। তাহলে কি হবে? সংযোগ কি হবে? সংযোগ চয়। ইও চ, ইওর পরিবর্তে ময় হস বসালাম, তাহলে কি থাকলো? চ থাকলো কিনা? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? এখানে ওর পরিবর্তে ময় হস বসানোর পরে কা থাকলো। এখানে এই যে ইও ঢ
এবং চ আছে, ইওর পরিবর্তে ময় হ্রাস বসালাম, তাহলে কি থাকতেছে চ। আর তারপরে কি আছে অন্তস্থ, তাহলে সংযোগ কি হলো সন্তাপ। দন্ত ন এবং ত আছে, দন্ত ন থাকলে কি বসার কথা, তাহলে কি হবে সংযোগ কি হয়ে গেল সংযোগ। তাপটা একার থাকছে, তাহলে সংযোগ কি হলো। এবার সন্ধান, তাহলে কি হবে দন্ত ন এবং ধ, দন্ত নের পরিবর্তে ময় হ্রাস, তাহলে কি থাকলো, তাহলে সংযোগ কি হয়ে গেল সংরক্ষণ। অনুসার থাকলে কি বসার কথা ছিল, তাহলে কি হবে সংযোগ রক্ষণ, তাই না? এটা কি বুঝতে পারতেছেন? এবার সংসার, অনুসার আছে, তাহলে কি বসবে, তাহলে কি হবে সংযোগ সার। তারপরে কি সংবাদ, অনুসার আছে, তাহলে কি হবে সংযোগ বাদ। গুড। সম্মান সংযোগ মান। এটা কি বোঝা গিয়েছে কিনা, ক্লিয়ার? কারো সমস্যা নেই তো? শিওর? এবার আপনারা করেন কিংভূত। কিংভূত, তারপরে সঙ্গীত, সন্দর্শন, কিংভূত সন্দর্শন, এই তিনটা করে না। কিংভূত সঙ্গীত সন্দর্শন হয়ে গেছে। হ্যাঁ জি দেখছি আসতেছি। বুঝতে পারেন নাই এরকম করে ধরে দেখতে পাই। দেখেন একটু মিলিয়ে নেন। এখানে ম আছে, ম থাকলে কি বসার কথা ছিল, তাহলে কিংভূত কি হবে ভূত। সঙ্গীত অনুসার থাকলে কি বসার কথা ছিল সংযোগ গীত। সন্দর্শন সংযোগী সন্দর্শন, সংযোগ কি হবে দর্শন, সংযোগ। এই তিনটা হয়নি কার কার একটু বলবেন, নির্দ্বিধায় দাঁড়িয়ে বলবেন কার হয়নি। তাহলে আপনার দুইটা অংশ তো অর্থ থাকতে হবে, তাই না? আপনি যদি পরেরটাতে কোনটার কথা বলতেছেন, আচ্ছা এখানে দেখেন ওই ও মধ্যাহ্ন দন্তন্য ম। এইবারে দেখেন এখানে কি এই ন তো শেষে আছে, নয়ের জায়গায় ময় ভাষা বসাই দিলে কি আর কিছু থাকে তখন হয়? হ্যাঁ অর্থ দেখবেন যে অর্থ আছে কোনটা। জি এই যে এখানে যেমন দেখেন সম্মান, একটু এদিকে দেখেন সম্মান ম ম আছে, তাই না? দুইটা ময় আছে। এখন ধরেন আপনি যদি লেখেন সমম যোগ আন, এটা কি হবে? ধরেন দ্বিতীয়টাতে আমি দিব, প্রথমটাতে দিতে মন চাচ্ছে না, আমার খুশিতে ঠেলাই দ্বিতীয়টাতে দিতে ইচ্ছা করতেছে। আপনি দ্বিতীয়টা দিলে আবেগে কি হবে? তাহলে এখানে কি কাজ করতে হবে? বিবেক। ওকে, আপনার কি থাকতে হবে? অর্থ থাকতে হবে এবং বিবেক থাকতে হবে। ক্লিয়ার কিনা? ভাইরাল জিনিস খুব দেখেন, এটা বোঝা যাবে। ঠিক আছে, যে মনোযোগ না দিবে সে এক একজন হাউন আঙ্কেল। ঠিক আছে, আচ্ছা এবার
আমরা এটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, বাংলা যে কঠিন বলতেছিলেন, কঠিন বাংলা সমান কি? সকালবেলা নাস্তার আগে পানি খাওয়া, তাই না? খুব সহজলভ্য না? বাংলা মানে সহজ, কারণ বাংলাতে খান, বাংলাতে কথা বলেন, সব বাংলায়। তাইলে কি হবে? ঘুম থেকে উঠে বাংলাতে এটা করে ওঠে, ঘুমানোর আগে বাংলাতে, বাথরুমে যাওয়ার আগেও কেউ থাকলে বলেন বের হ আমি যাবো। তাহলে এই বাংলা সহজ যদি কঠিন মনে করেন তাহলে হবে? হ্যাঁ। আচ্ছা, এবার আচ্ছা, বর্গ কয়টা? বর্গ কয়টা? বর্গ, বর্গ বাংলা বর্ণে বর্গ কয়টা? 5টা। ক, চ, ট, ত, প, তাই না? আচ্ছা, গুড। এই বর্গগুলো বুঝলেই হবে, শুধু আর কিচ্ছু লাগবে না। দেখেন, সন্ধিজাত শব্দ মাঝে, সন্ধিজাত শব্দ মাঝে, সন্ধিজাত শব্দ মাঝে বর্গের সন্ধিজাত শব্দ মাঝে বর্গের তৃতীয় বর্ণ থাকলে, তৃতীয় লেখেন, সন্ধিজাত শব্দ মাঝে বর্গের তৃতীয় বর্ণ থাকলে বিচ্ছেদের সময় একই বর্গের প্রথম বর্ণ বসে। শুরু থেকে বলবো আর প্রথম থেকে? আচ্ছা, সন্ধিজাত শব্দ মাঝে লেখেন, সন্ধিজাত শব্দ মাঝে বর্গের তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় একই বর্গের প্রথম বর্ণ। বোঝা গিয়েছে? পাইতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, বর্গের প্রথম বর্ণ কোনটা দেখেন? ক, খ, গ, তাই না? চ, ছ, জ, তারপরে হলো কি? ট, ঠ, ড, ত, খ, দ, প, ফ। একটু আপনারা লিখবেন কি দেখেন, প্রথমে এটা লেখা হয়েছে না, আপনারা নিচে লিখবেন এইভাবে, গ থাকলে বিচ্ছেদের সময় কয় হস বসে, এইভাবে লেখেন। গ থাকলে বিচ্ছেদের সময় কয় হস লিখে নেন। জ থাকলে বিচ্ছেদের সময় 6 হস, আগে লিখে নেন। এবার নিচে নিচে এইভাবে, গ থাকলে বিচ্ছেদের সময় কয় হস। আপনার ওইটা লিখতে হবে না, জাস্ট আপনি লেখেন ক থাকলে, এবার লেখেন গ থাকলে বিচ্ছেদের সময় কয় হস। লিখছেন? জ থাকলে, বর্গীয় জ থাকলে বিচ্ছেদের সময় কি? 6 হস। আমি যেভাবে বলছি লেখেন আগে, ওকে? আবার ড বিন্দু র থাকলে দেখেন, ড থেকে ড বিন্দু র হয়, তাই ড এর পরিবর্তে ড বিন্দু র লেখা যায় না। তাহলে ড বা ড বিন্দু র থাকলে টয় হস বসে। ড বা ড বিন্দু র থাকলে কি বসবে? টয় হস। এই দ থাকলে খণ্ডত বা তয় হস বসে। দেখেন, দ থাকলে খণ্ডত বা তয় হস বসে। দ থাকলে খণ্ডত বা তয় হস। ব থাকলে পয় হস বসে। দ থাকলে খণ্ডত বা তয় হস। এই ড বা ড বিন্দু র থাকলে তয় হস। জি, টই তো, টঠ টই তো। কি বর্গের প্রথম বর্ণ কি হয়? রাজশাহী হয়। হ্যাঁ, এই রাজশাহী ব্যঞ্জন বর্ণ আছে? হ্যাঁ, এই ব থাকলে পয় হস বসে। ব থাকলে পয় হস। আমি এরপরে লেখার সময় একটা বিউটি পার্লার খুলব। তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে গ থাকলে কি বসবে? জ থাকলে, ড বা ড বিন্দু র থাকলে, দ থাকলে খণ্ডত বা, ব থাকলে ক্লিয়ার কিনা? এবার আমরা একটু শব্দের মাঝে, মানে একেবারে মাঝে না, শব্দের মধ্যে, এখানে হাসতে আর শেষে বাদ দিয়ে অর্থ দেখবে। ওকে, দেখে তারপরে দেখেন, আমি যদি বলি বাগদান, বাগদান, বাগধারা, তারপরে চলে আসি নিযন্ত,
ষড়যন্ত্র। তারপরে চলে আসি উদ্যোগ, উদ্যম, সুবন্ত, কি সুন্দর মাছের বাজার লাগায় তার পেছনে, যখন কথা বলতে পারি তখন মফিজ, আর যখন বুঝতে বলি তখন একেবারে ইয়ো ইয়ো হানি সিং, তখন আর বিবেক কাজ করে না, আবেগ। লেখা হয়েছে সবার? এবার আমরা উদাহরণগুলো একটু শিখি। গ আছে, গ থাকলে কি বসার কথা? তাহলে কি হবে এটা? বাগ যোগ দান। ওই যে বাগদান মানে কি? কারো মুখের মাধ্যমে, মুখে দিয়ে কথা বলে বিয়ের জন্য ঠিক করে রাখা, তাই না? যে আমি তোমাকে বিবাহ করতে চাই, তো এই যে মুখ দিয়ে ঠিক করে রাখা কথার মাধ্যমে, এই বাগদান। বাগ ধারা, গ আছে তাহলে কি হবে? বাগ যোগ ধারা। নিযন্ত, জ আছে, জ থাকলে কি হবে? নিজ যোগ। নয়তের কি কোন অর্থ আছে? তাহলে নয়তের অর্থ না থাকার জন্য কি বসবে? কি বসবে? ওটার নাম কি জানো? খাদা বাবা। নিজ যোগ অন্ত, কি হলো? নিজ যোগ অন্ত। এবার ষড়যন্ত্র, লেখা বাদ দেন, বোঝেন, খালি লেখার চিন্তা। লিখে কেউ বড় লোক হয়েছে? লিখে মানুষ গরিব হয়, কলম পড়াচ্ছে, খাতা পড়াচ্ছে। ষড়যন্ত্র, এই যে ড বা ড কিন্তু র থাকলে কি বসার কথা ছিল? তাহলে কি হবে? ষড় যোগ যন্ত্র। ষড় যোগ কি হলো? এবার এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের কিন্তু এগুলো খুবই আসে। আচ্ছা, উদ্যোগ একটু মনোযোগ দিবেন এবং বুঝবেন, লেখা বাদ সবার। এখানে দয়ের পরিবর্তে আমরা খণ্ডত্ব দিলাম, খণ্ডত্ব বা তয় হস্ত বসে, তাই না? অধিকাংশ ক্ষেত্রে আপনাদের খণ্ডত্ব থাকবে। আচ্ছা, এখানে দয়ের পরিবর্তে তো আমরা লেখাবাদ, বুঝেন, দয়ের পরিবর্তে তো খণ্ডত্ব ব্যবহার করে ফেললাম, তাহলে তো ওইটা থাকবে না, থাকবে? তাহলে আমরা কি চাইলে এমন লিখতে পারি? এমন লেখা যায়? কারণ হলো যখন সে নেই তখন তো তারপরে তার একটা ব্যবহৃত হচ্ছে, সেটা কি হলো? তখন জটা পূর্ণ রূপ ধারণ করবে। তাহলে উদ্যোগ কি হয়ে গেল? যোগ। কারণ প্রথম বর্ণ কি? মূল বর্ণ কি ছিল? দ। দয়ের পরে কি? জ এর উচ্চারণ হচ্ছে। দয়ের পরে জয়ের উচ্চারণ হয়েছে না? কারণ দেখেন, আমি যদি এটাকে বিশ্লেষণ করি, এই যে ধরেন এটাকে বিশ্লেষণ করি, তখন কি হচ্ছে? প্রথমত দ, দয়ের পরে জ, জয়ের পরে কি? ও। এমন আসে না? কারণ প্রথমত বলছিলাম কি? মূল বর্ণ, তারপরে তার সাথে যে ব্যঞ্জন, তারপরে যে কার। তাহলে মূল বর্ণ দয়ের পরিবর্তে খণ্ডত্ব ব্যবহার করলাম, বাকি থাকলো কি? যোগ। যৌকার গ। তাহলে এখানে দেখেন উদ্যম, একটু মনোযোগ দেন, এটা অসংখ্যবার আসছে নার্সিং এ। তাহলে আমরা যদি বলি এখানে এই দয়ের পরিবর্তে খণ্ডত্ব ব্যবহার করলাম কিনা? তারপরে এখানে কি আছে? জফলা মানে কি? জফলা মানে জ, আর কি থাকলো? তাহলে উদ্যোগ কি হয়ে গেল? জম হয়ে গেল। সুবন্ত, এখানে ব আছে, ব থাকলে কি হবে? পয় হস হবে। তাহলে কি হবে? সূর্য। নয়টার কি কোনো অর্থ আছে? না থাকলে কি ব্যবহার করব? ক্লিয়ার কিনা? হ্যাঁ, বুঝি নাই। তয় হস যখন খণ্ডত্ব থাকবে না তখন তয় হস দিতে পারবেন, বুঝতে পেরেছেন? পরিবর্তন, ধরেন আপনার কাছে 100 টাকার নোট আছে, আমার কাছে 100 টাকার নোট আছে, এখন আপনারটা পুরনো, আমারটা নতুন, আপনি আমারটা নিলেন, আপনারটা দিলেন, তাহলে কি টাকার মান কমে গেছে? সেম জিনিস, তাই পরিবর্তন। এটা না থাকলে তখন এইটা। রবীন্দ্রনাথের একটা লাইন আছে, চোখের ক্ষুধা মিটলে পারে তখন খুঁজে মন, তাই তো সখী সবার আগে রূপে রাখিঞ্জন। এই রবীন্দ্রনাথের লাইন অনুযায়ী আমরা রূপে রাখিঞ্জন সৌন্দর্যের জন্য খণ্ডত্ব ব্যবহার করছি। তবে আপনি চাইলে তয় হস ব্যবহার করতে পারেন, পরীক্ষার সাথে যে কোনো একটাই থাকবে। বুঝতে পেরেছেন কিনা?
এই অংশটুকু কি কারো বুঝতে সমস্যা আছে? নেই? শিওর? এবার আপনাদের করতে হবে। দিগন্ত, সরানন, তদ্রূপ, সরানন, তদ্ভব। যেহেতু আপনি বলছেন তাহলে আপনার তদ্ভবটা দিয়ে দিলাম। তদ্ভব, উদ্ভব হয়, তদ্ভব, উদ্ভব এগুলো সব হয়। সরানন, দিগন্ত লিখেন স্যার। খণ্ডতার নিচে হয় দিচ্ছেন না? না। হয়ে গেছে। আমি লিখে দিলাম তদ্রূপ, আপনি তো স্যার হইছে কারণ নয়টার কোনো অর্থ নাই। এই যে আপনি দেখেন, আপনি বুঝেন নাই, এটা আপনি বুঝেন নাই। এখানে শর্ট ডয়বিন্দু র থাকলে তো টয় হস বসে, তাহলে এটা বসে এলাম। বসানোর পরে এটার সাথে কি আছে? আকার আছে, তাহলে কি হবে? আনন হয় না? নন কি করে? আকারটা তো আছে, আপনি কি বাদ দিতে পারবেন? চাইলে তো বাদ দিতে পারবেন না। এটা কার কার হয়নি? যার যার হয়নি একটু দাঁড়ান, যার হয়নি দাঁড়ান। হ্যাঁ, এই দাঁড়ানো তো অপমানের জন্য না, এটা শেখার জন্য। আর মনে রাখবেন, যখন আপনি কোনো জিনিস পারছেন না, দাঁড়িয়ে শিখলেন মানে আপনার মাথায় বোম মারলেও আপনি ওটা বলবেন না, আপনার নিজের বাপের নাম ভুলে গেল। দেখেন, এই যে ডয়বিন্দু রার জন্য কি টয় হস বসালাম, তার সাথে কি ছিল? আকার। আকারটা আ লিখলাম, নন। আপনি কোনটা বুঝেন নাই? আকারটা, যেহেতু আকার আছে এটাকে বাদ দেব? এখানে কি বাদ দিয়েছিলাম? কোনটা বুঝেন নাই বলেন? ওইটাই বুঝতেছিলাম না, আকারটা পরে আকারটা তো থাকবে, এখানে দিলে তো হবে না। শটানন, শটানন বলে কিছু নাই তো। কোনটা বুঝেন নাই? আকার তো সমস্যা হলে হবে না, আকার তো থাকবে, ও তো জিন না। ওইটাই সবার একই। এই যে একজন গ্রুপ লিখছেন, ট ছিল তো, তাই না? এখানে তৎ, দয়ের জন্য কি লিখলাম? খণ্ডতা লিখলাম। তাহলে রফলা রুস্যু আছে না? তো দয় রফলা রুস্যু, তাহলে র আছে, তাহলে কি হবে? তৎযোগ, তখন কি হবে? রূপ। তৎযোগ রূপ। এখন এই রূপ কিন্তু ওই না, রূপে আমার আগুন জ্বলে গান আছে না, ওই রূপ না, বা বিউটি পার্লারও না। এটা এটা তদ্ভব, দ আছে, তাহলে কি হবে? তদ্যোগ। আচ্ছা, এই তদ্রূপটা কার কার হয়নি? কার হয়নি? যার হয়নি একটু দাঁড়ান। আচ্ছা, কোনটা বুঝেন নাই? হ্যাঁ, মানে মানে রূপ যে লিখতে হবে এটা, কারণ এটা কি বলেছিলাম, এখানে কি বলেছিলাম, যে বর্ণটার পরিবর্তে আপনি খণ্ডত ব্যবহার করলাম, করার পরে যে বাকি অংশ আছে সেটা পূর্ণ রূপ চলে আসবে না। তাহলে যেহেতু খণ্ডতার পরিবর্তে বসাইলাম,
তাহলে এখানে র আছে, রটা তখন পূর্ণরূপ হয়ে যাবে। আমি তো চাইলে তো এমন দিতে পারি না, এমন দিতে পারি কি? তাহলে কি হয়ে গেল? তখন সেটা পূর্ণ বর্ণ হয়েছে। তদ্ভব কারো সমস্যা আছে? সমস্যা নেই? ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? কারো সমস্যা নাই? শিওর? এবার পরেরটাই আসি। পৃথিবীতে যত আছে এখন এই নিয়মে পারবেন না? পারবেন তো? অন্তত এটাতে 2000 করা যায় এই নিয়মে। 2000 শব্দের সন্ধি বিচ্ছেদ আপনি মনে রাখতে পারবেন? কিন্তু একটা জিনিস মনে রাখলেই তো হয়ে যাচ্ছে। কারণ মনে রাখা না, এগুলো সব মনে রাখতে পারবেন, এজন্য বুঝবেন আগে। এটা যদি বুঝে যান আর কখনো প্রবলেম হবে না। কোন সন্ধিজাত শব্দ মাঝে লেখেন, সন্ধিজাত শব্দ মাঝে কোন দেখেন, কোনতে আবার দুইটা নিয়ে সমস্যা আছে, একটা কোন আর কোন। কখন কোনটাতে বসাই এটা নিয়ে একটু সমস্যা নাকি? যখন হুইচ অর্থ বোঝাবে ইংরেজি, হুইচ অর্থ বোঝালে কোন, আর এনি অর্থ বোঝালে ককার দন্ত নকার কোন। বুঝতে পেরেছেন? এনি এখানে তো যে কোনো শব্দ হতে পারে, তাহলে কোনটা বসবে? কোন। কোন সন্ধিজাত শব্দ মাঝে ছয়ে ছয়ে যুক্ত থাকলে, ছয়ে ছয়ে সন্ধিজাত শব্দ মাঝে ছয়ে ছয়ে যুক্ত থাকলে সন্ধি বিচ্ছেদের সময়, সন্ধি বিচ্ছেদের সময় ছয় ছয় যুক্ত চটি উঠে যাবে বা বাদ যাবে। ছয় ছয় যুক্ত চটি উঠে যাবে বা বাদ যাবে, বা বাদ যাবে। উঠে যাওয়া মানেই তো বাদ যাওয়া। এই বিচ্ছেদ এতবার লিখতেছি, তাহলে বিচ্ছেদ দিয়ে শুরু করি নাকি? বিচ্ছেদ পরিচ্ছেদ। বৃক্ষ ছায়া বানান কিন্তু এটা, বুঝতে পারছেন? আমরা লিখি কি বৃক্ষ ছায়া, কিন্তু এটাই শুদ্ধ বানান। আপনাদের কিন্তু বানান শুদ্ধিকরণে সন্ধিও একটা নিয়ম, সন্ধি কিন্তু বানানেরই অংশ। কথা চলে অঙ্গচ্ছেদ, অঙ্গচ্ছেদ হ্যাঁ না, শুধু উঠে যাবে। ইন্নালিল্লাহ। হ্যাঁ জি হ্যাঁ লেখা হয়েছে সবার? তাহলে প্রথমটা লিখি বিচ্ছেদ, বীজ ও সেদ। বি মানে হলো বিশেষ ভাবে, বি মানে কি? বিশেষ ভাবে। আর সেদ মানে তো সেদ। বৃক্ষ ছায়া, বৃক্ষ যোগ ছায়া, বৃক্ষ যোগ কি? আচ্ছা পরিচ্ছেদ, পরিযোগ কি হবে? সেদ। কথা চলে, কথা যোগ চলে। অঙ্গচ্ছেদ, অঙ্গ যোগ সহজ না? খুবই সহজ। সত্যি না? কঠিন যে বলছিলেন, কঠিন মন অন্য জায়গায় রাখলে তো বলবেন। পড়ার সময় অক্ষর দেখবেন, অন্য কারো ছবি দেখবেন না। অন্য কারো ছবি দেখলে কিন্তু সমস্যা। ছবি আসলে তো তাহলে তো হয়েছে, তাহলে ওই যে 2 দিন পরে বলবে আরেকজনের ছবিতে তুমি আমার দমন করবে। লেখা হয়েছে? কারো সমস্যা আছে? এবার আমি একটু করতে দেই। একচ্ছত্র, একচ্ছত্র লিখে দেব। একচ্ছত্র, প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি
হ্যাঁ, প্রতিছবি না, প্রতিচ্ছবি। কয়টা ফলা? 86 এগুলোই কিন্তু শুদ্ধ বানান, বুঝতে পারছেন? আপনারা যেটা লেখেন ওটা ভুল। ওই যে হেলির ধূমকেতু, তাই না? রাতের বেলা কখনো ওই যেদিনকে অনেক আকাশ পরিষ্কার থাকে দেখবেন মনে হয় যে একটু একটা তারা খসে পড়ে যাচ্ছে, যায় না? ওইটা হয়ে গেছে। অনুচ্ছেদ লেখেন তাহলে, হয়েছে কেমন? আর একটা অনুচ্ছেদ, অনুচ্ছেদ এটা লেখেন। হয়ে গেছে? যেতেই পারবো না, তাতেই সবার খাতা হয়ে যাবে। একটু মিলিয়ে নেন, ঠিক আছে? মিলিয়ে নেন। তাহলে কি হবে এটা? 1+17। কার হয়নি এটা? সবার হয়েছে। আপনারা অনেক ভালো পারেন। প্রতিযোগ ছবি, প্রতিযোগ এটা কি হবে? আলোকযোগ 6টা। অনুচ্ছেদ। আচ্ছা, এগুলোর মধ্যে কার কোনটা ভুল গেছে কি? না পারলে বলবেন। আচ্ছা দেখেন, এখানে আপনারা খুব অবলীলায় পারছেন। কেন পারছেন জানেন? 2টা কারণ। 1 নম্বর, এখন আপনারা কাদামাটির মতো আমার উপরে নিজেকে ছেড়ে দিয়েছেন, তাই না? আমি এখন আপনাদের যেভাবে, এখন আপনাদের আমি পেতনি বানাবো নাকি বাদর বানাবো নাকি দেবতা বানাবো, সেটা কিন্তু আমার উপরে ডিপেন্ড করতেছে। আপনারা সেইভাবে হয়ে যাচ্ছেন। তো যখন এইখানে আপনারা অনেকে জানেন এগুলো মুখস্থ করতেন, এখন কি মুখস্থ করা লাগতেছে? আপনারা কিভাবে পড়েন? প্রতিযোগ ছবি, প্রতিযোগ ছবি, প্রতিযোগ ছবি, প্রতিযোগ ছবি, প্রতিযোগ ছবি। ভাই এইভাবে কি হয়? মানে বাসের কন্ট্রাক্টরে ঢাকা 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 করতে হতে এমন অবস্থা যে প্রশ্ন মনে নাই, উত্তর মনে আছে। কারণ একবার প্রশ্ন পড়েন বাংলাদেশের রাজধানী ঢাকা 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 ঢাকা, প্রশ্ন পড়েছেন একবারের উত্তর পড়তেছেন কয়বার? এখন পরীক্ষার হলে গিয়ে দেখা যায় ঢাকা মনে আছে, প্রশ্ন মনে নাই। অপশনে ঢাকা আছে মানে এইটাই, আমি তো পড়েছিলাম। এইটা করা যাবে না। কয়টা হলো? এই কয়টা হলো নিয়ম? আমি কোন বানান লেখাই দিলাম? এনি, যে কোনো শব্দ না, এইগুলো তো বানানে আসবে। আপনারা আবার এই যে মানুষটা লেখেন না, SMS করেন যায় আর যায়, এই যায় কখন বসাবো আর এই যায় কখন বসাবো এটাই বুঝি না। তারপরে কি খায় আর খাই, এটা কখন কোনটা বসাবো এটাই বুঝি না, তাই না? হ্যাঁ? যখন ফার্স্ট পারসন থাকে, যখন ফার্স্ট পারসন বা বক্তা নিজে থাকে তখন রস্যই বসে। যখন অন্য কাউরে বোঝায় থার্ড পারসন, রহিম করিম যদু মধু কদু জরিনা পুদিনা সকিনা, তখন অন্তঃস্থ। আর আমি, আমরা, আমার, আমাকে, এগুলো ফার্স্ট পারসন, তখন রস্যই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে কোন সন্ধিজাত শব্দ মাঝে দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব, দ্বিত্ব মানে কি? একই ব্যঞ্জন যখন দুইবার থাকে, দ্বিত্ব। কোন সন্ধিজাত শব্দ মাঝে দ্বিত্ব ব্যঞ্জন লিখছেন। এবার ব্র্যাকেটের মধ্যে লিখবেন ওইখানে দয়ে দয়ে, লয়ে লয়ে, সয়ে সয়ে, ডয়ে ডয়ে, জয়ে জয়ে, নয়ে নয়ে থাকলে, নয় নয় থাকলে সন্ধি বিচ্ছেদের সময় দ্বিত্ব ব্যঞ্জনের প্রথমটির স্থানে কি বসে? প্রথমটির স্থানে খণ্ডত বসে। দ্বিত্ব ব্যঞ্জনের প্রথমটির স্থানে খণ্ডত বসে। বুঝছে? উদ্দিন, উল্লাস। এই শরৎচন্দ্র বানান কে বলতে পারবেন? সবার ভুল, জামাতে সবার ভুল। শরৎচন্দ্র এটা শুদ্ধ বানান।
লেখকের নামের বানানে শরৎচন্দ্র, ওইটা ঠিক আছে। তোমার লেখকের নাম বলতেছি। আমি তো লেখকের নাম জিজ্ঞাসা, আমি কি বলছি লেখক শরৎচন্দ্রের নাম বলেন? শরৎচন্দ্র বানান এটা শুদ্ধ। উদ্দিন, সন্ন্যাস, সজ্জন, সজ্জন, সজয় দন্ত ন। তার উদ্দিন মানে কি? হ্যাঁ, উদ্দিন মানে কি? উড্ডয়ন করছে এটা। গরম লাগতেছে না আপনাদের? না, আমার গরম লাগতেছে। তাহলে বাড়াই যান, আমাদের নাকি ঠান্ডা লাগছে। ওইখানে লাগতেছে না তো, ওই জায়গায় গরম। হয়ে গিয়েছে? দেখেন এটা কি হবে, তাহলে দয় দয় আছে, তাহলে প্রথম দয়ের স্থানে খণ্ডত। উজ্জ্বল কি হচ্ছে? দ্বীপ। এটা হয়েছে কার কার হয়েছে? না, যারা করেন নাই কোনো সমস্যা নাই। উল্লাস, লয় লয় আছে, তাহলে কি হবে? উজ্জ্বল লাস, উজ্জ্বল লাস। শরৎচন্দ্র, শরৎ যোগ চন্দ্র, ছয় ছয় আছে। উদ্দিন, তাহলে কি হবে? উজ্জ্বল দিন। সন্ন্যাস, এটা দুইটা সন্ধি করা যায়। ওকে, আমরা প্রথমে একটা নিয়ম পড়েছিলাম, ন থাকলে ময় হস বসে, বলেছিলাম। আবার আরেকটা নিয়ম পড়লাম, নয় নয় থাকলে খণ্ডত বসে, তাই না? একটু দেখবেন এখানে কোনটা অর্থ আসে সেই অনুযায়ী। তাহলে দেখেন এখানে সংযোগ ন্যাস নাকি সৎযোগ ন্যাস? সন্ন্যাস কাকে বলে? কারণ সে সততা থেকে তো সন্ন্যাস নেয়। তাহলে আমরা কি লিখবো? সৎযোগ ন্যাস। ন্যাস মানে ন্যস্ত। যদি এটা না থাকে তখন কিন্তু আপনারা আবার এটা দিবেন। হ্যাঁ, তখন আবার এটা দিবেন। তখন হলো ওই যে প্রথম নিয়ম অনুযায়ী। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার সৎজন। সৎযোগ কি হলো? সৎযোগ জন, সৎযোগ। দেখেন এটা বোঝা গিয়েছে? হ্যাঁ, এটা হ্যাঁ, একটু দেখবেন আগে আপনার সৎযোগ নেশন বলে কি কোনো শব্দ আছে? তাহলে কি লিখবো? সৎযোগ যদি আসন বলি তখন কি হয়ে যাচ্ছে? কারণ আমি বলেছিলাম কি দুইটা অংশের মধ্যে কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। সৎযোগ নেশন বলে তো কোনো শব্দ নাই। নেশন মানে জাতি নাকি? সেই নেশন না তো এখানে। তাহলে সৎযোগ আসন, যে সৎ আসনে থাকে সে কি বলছে? সন্ন্যাসন। এবার আপনাদের কাজ। হ্যাঁ, উল্লেখ। সচ্চরিত্র, এই সচ্চরিত্র বানান কিন্তু এটা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে না? দুইটা দিয়েছে তো এই জন্য এত তাড়াতাড়ি হয়ে গেছে নাকি? এখানে হলো উচ্চারণ। উচ্চারণ, উচ্চারণ হয়ে গিয়েছে? এবার একটু মিলিয়ে নেন।
উদ্যোগ লেখ হয়েছে সবার? কারো ভুল গিয়েছে? তারপরে সব চরিত্র কি হবে? এটা কারো ভুল গিয়েছে? যায়নি? সবার হয়েছে? উচ্চারণ কারো ভুল গিয়েছে? কারো ভুল যায়নি? বাবারে বাবা। কয়টা হলো? কয়টা হলো? আগেরটা বিসর্গ সন্ধিটা বাদ দিলে তো ব্যঞ্জন থাকলে ট অথবা ট ট ট ঠ বলেন না, ট টাকার ট আর ঠ ঠ ট অথবা ঠ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় ট এর পরিবর্তে ত এবং ঠ এর পরিবর্তে ছ বসে। ট এর পরিবর্তে ত এবং ঠ এর পরিবর্তে থ বসে। লিখছেন? আমি আরেকবার বলি, কোন সন্ধিজাত শব্দ মাঝে মূর্ধন্য ষ এর পরে ট অথবা ঠ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় ট এর পরিবর্তে কি বসবে? ত এবং ঠ এর পরিবর্তে দেখেন, বৃষ্টি, বৃষ্টি, ষষ্ঠ, নষ্ট, ওষ্ঠ, ওষ্ঠ, বলছিলাম ট এর পরিবর্তে কি? ত, আর ঠ এর পরিবর্তে দেখেন এখানে কিন্তু তাহলে কি দিশ মূর্ধন্য ষ আছে না, দিশ যোগ কি হয়ে যাবে? তি হয়ে যাবে। এই যে ট আছে না, তাহলে তি। বৃষ্টি তাহলে কি হবে? বিশ যোগ তি, বিশ যোগ তি। ষষ্ঠ, এটা এগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। ষষ যোগ ঠ আছে মানে কি? থ, ষষ যোগ থ। নষ্ট, নষ যোগ ত। ওষ্ঠ, এটার কোনো অর্থ নাই, এটা বিশেষ নিয়মে সাধিত। ওষ যোগ থ। কারণ এটা যুক্ত বর্ণ আছে যে সব, এই জন্য যুক্ত বর্ণ থাকলে যখন ওটা যুক্ত বর্ণ আলাদা করা হয় তখন প্রথমটার নিচে হর্ষ বসে। এগুলো সবচেয়ে বেশি আসে। বোঝা গিয়েছে? আমরা যতটুকু পড়লাম এর মধ্যে থেকে আসতে পারবো? প্রথম নিয়মটা কি পড়েছিলাম দেখবেন, খাতা বের করেন। প্রথম নিয়মটা কি পড়ছি বলেন তো? বিসর্গ সন্ধি থেকে। এক নম্বর নিয়ম কি পড়েছি? বিসর্গ সন্ধির 3 সরব পড়েছি, তাই না? 3 সরবতে কি কি ছিল? এগুলো থাকলে এটার পরিবর্তে কি করব? তাহলেই তো শেষ নাকি? আর এই বিসর্গের উচ্চারণটা কেমন হবে? যে বর্ণের পরিবর্তে বসবে। গুড। ব্যঞ্জনের প্রথম নিয়মটা কি পড়েছিলাম? আচ্ছা, আমি বলি কোন সন্ধিজাত শব্দে উ, ইউ, মূর্ধন্য ণ, দন্ত ন, ম এবং অনুস্বার থাকলে যখন বিচ্ছেদ করব তখন এগুলোর পরিবর্তে কি বসবে? কি বসবে? আচ্ছা, 2 নম্বরটা কি পড়ছি? বর্গের তৃতীয় বর্ণ থাকলে কোন বর্ণ বসবে?
বর্গের তৃতীয় বর্ণ থাকলে একই বর্গের প্রথম বর্ণ বসবে, তাই না? তারপরে পড়ছি 6 6 যুক্ত থাকলে কি হবে? ছটা কি হয়ে যাবে? উঠে যাবে বা বাদ যাবে। তারপরে পড়েছি দ্বিত্ব ব্যঞ্জন যদি থাকে তাহলে কি করব আমরা? তাই না? তাহলে এইখানে দেখেন 30 এটা তো লিখলাম, যেহেতু এটা যুক্ত ব্যঞ্জন বিশ্লেষণ করার সময় যেমন দেখেন তয় তয়, তাহলে এটা কি হবে? তয় হস যোগ ত। যদি এমন থাকতো তয় তয় ব, তাহলে কয়টা ব্যঞ্জন আছে? 3টা। তাহলে তয় হস যোগ ব, যে কয়টা ব্যঞ্জন মিলে যুক্ত থাকে শেষেরটা ব্যতীত আগেরগুলো নিচে হস থাকে। হস মানে আরো কিছু আছে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে মূর্ধন্য শয়ে টয়ে যেহেতু, তাহলে মূর্ধন্য শয়ে যুক্ত আছে তাই মূর্ধন্য শয় হস। আর যেহেতু ট থাকলে ত বসার কথা ছিল, সেই তটা দিলাম। এটার সাথে তো আবার ঋষি ছিল, তাই এই জন্য তয় দিচ্ছি। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? আসলে পারবেন তো? থ্যাংক ইউ সো মাচ। একটা কথা হলো, গুরুত্ব দিবেন সর্বোচ্চ, নিজের চেয়ে আপনজন কেউ নেই। পড়াশোনাটা ভালো করে করেন। সকলের জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।